দেখুন, আমার কথা শুনুন। এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছে। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটা খুব আঘাত লেগেছিল, ও যন্ত্রণায় ছটফট করছিল, আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, ই আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে। ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। বাঁচাও! কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে তার মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি। ওদের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন। যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে। সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই, আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব।
সবকিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশনটা একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে। সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে ওটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন ভয়ের চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয়, ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়না রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে, কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো। ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হবে। রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়েই যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল।
কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধড় থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরো একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান
গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এ তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধড় থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি, জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। রাত প্রায় 2টো বেজেছিল। দেবা আর রিয়া তাদের বিছানায় ঘুমোচ্ছিল। তখনই দেবা উঠে দাঁড়ালো আর চলতে লাগলো। দেবা হুঁশে ছিল না। ও চলতে চলতে বাড়ির বাইরে চলে গেল, আর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে ও ফিরে চলে এলো। দেবার হাতে একটা সোনার পয়সা ছিল। ওই পয়সাটা বাড়ির ভেতরে নিয়ে এলো আর বিছানায় আবার শুয়ে পড়ল। সকাল হলো, আর রিয়া দেবার হাতে রাখা সোনার পয়সাটা দেখতে পেল। বাহ, আমার জন্য সোনার পয়সা এনেছে। আমি কাল তোমাকে এটাই বলছিলাম, সোনা কিনে আনো, আর তুমি আজকে নিয়েও চলে এলে। খুব ভালো করেছো। দেবা এই ব্যাপারে কিচ্ছু জানতো না। ও জানতো না যে ওর কাছে সোনার পয়সা কোত্থেকে এলো। ও বারবার মনে করার চেষ্টা করছিল, কিন্তু ওর কিছুই মনে পড়ল না। রিয়া খুশিতে ছিল কারণ ও সোনা পেয়ে গেছে, কিন্তু দেবা বিরক্ত ছিল যে ওই পয়সাটা কোথায় পেল। যাই হোক, দিন কাটল, আর মাঝরাতে দেবা আবার উঠল আর অন্ধকারে কোথাও চলে গেল। কিছুক্ষণ পরে ও ফিরে এলো আর একটা সোনার পয়সা সঙ্গে নিয়ে। এই ব্যাপারটা প্রত্যেক দিন হতে লাগলো। রিয়া খুশিতে ছিল আর দেবা চিন্তায়। একদিনের কথা, রিয়া কিচেনে কাজ করছিল। বাপরে বাপ, আজকেও এত সময় কেটে গেল বাড়ির কাজ করতে করতে। দেবা, এই ডিব্বাটা নামাও, আমার হাতে পৌঁছচ্ছে না। দেবা, এখানে এসো না। দেবা, শুনতে পাচ্ছ না নাকি? আহ! আর কখনো আমাকে হাত লাগাবে না। দেবা রিয়াকে খুব জোরে থাপ্পড় মারল আর ওখান থেকে চলে গেল। কি জোরে মেরে গেল! আমি কি এমন ভুল করলাম? যাও, আমিও কথা বলবো না। রাত হয়ে গেছিল। দেবা আর রিয়া ঘুমোচ্ছিল। ঘুমের ঘোরে রিয়া দেবার ছাতিতে হাত রাখল। দেবা নিজের চোখ খুব রেগে গিয়ে খুলল আর রিয়ার দিকে তাকালো, আর রেগে গিয়ে রিয়াকে জোরে একটা লাথি মেরে বিছানা থেকে নিচে ফেলে দিল। আহ! 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 দেবার গায়ে হাত লাগাবে না। আমাকে কেন ধাক্কা দিলে? তোকে বলেছিলাম দেবার গায়ে হাত লাগাবি না। তাহলে কেন আমার দেবার গায়ে হাত লাগালি? দেবা শুধু আমার। তোর সোনা দরকার ছিল, তাই না? প্রত্যেকদিন সোনা পেয়ে যাচ্ছিস, তাহলে সোনা পেয়ে খুশি থাক। দেবাকে ভুলে যা। কেমন কথা বলছো তুমি? দেখো, আমার মাথা থেকে রক্ত বেরোচ্ছে। দেবা রিয়ার কাছে গেল। তুই তো মরবি, আমার হাতে মরবি। দেবা রিয়ার গলা ধরে
হাওয়াতে তুলে নেয়। রিয়ার দম বন্ধ হতে লাগলো। তখনই কারোর চলার আওয়াজ এলো। একটা অঘরী জানলার কাছে এসে দাঁড়িয়ে পড়ে। অঘরীকে দেখে দেবা অজ্ঞান হয়ে যায়, আর রিয়া দৌড়তে দৌড়তে ঘরের বাইরে ওই অঘরীর কাছে চলে যায়। আমাকে আমাকে দয়া করে বাঁচিয়ে নিন, আমার স্বামী আমাকে মেরে ফেলবে। ও তোর স্বামী নয়, তোর স্বামীর ভেতরে একটা ডাইনি বসবাস করছে। ওই ডাইনি তোর স্বামীকে দিয়ে এই সব করাচ্ছে। কি? আমি আপনার কাছে হাত জোড়ো করছি, আমার স্বামীকে বাঁচিয়ে নিন। এই সব তোর কারণেই হয়েছে। তোর স্বামীর এরকম অবস্থা তোর কারণেই হয়েছে। আমি কিছু করিনি। মনে কর কিছুদিন আগে। কতদিন ধরে বলছি আমার সোনা চাই। আরে কোথা থেকে নিয়ে আসবো তোমার সোনা? এত দাম বাড়ছে, টাকার বাকি থাকে কোথায় যেটা দিয়ে আমি তোমার জন্য সোনা কিনবো? সেটা আমি শুনতে চাই না। যদি এটাই বলার ছিল তাহলে বিয়ের সময় কেন কিছু বলনি? তোমার মতো স্বামী যেন আর কেউ না পায়। আমার তো জীবনটাই নরক হয়ে গেল তোমার সাথে। যেভাবে হোক নিয়ে এসো, নিজেকে বিক্রি করে নিয়ে এসো, কিন্তু আমার সোনা চাই। এবার তুই খুশি তো? প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যাচ্ছিস তুই। তুই বলেছিলি না নিজেকে বিক্রি করে সোনা নিয়ে এসো। তোর স্বামী নিজের আত্মা ওই ডাইনিকে বিক্রি করে দিয়েছে, আর তার বদলে প্রত্যেক দিন একটা করে সোনার পয়সা পেয়ে যায়। ভুলে যা নিজের স্বামীকে তুই। না না, আমি আমার স্বামীকে চাই। আমার স্বামীকে বাঁচিয়ে নিন। চেষ্টা করে দেখছি, বাকি সব ভগবানের ভরসায়। ঠিক আছে, মনে হচ্ছে দেবা উঠে পড়েছে। চুপ করে আমার পেছনে আয়। রাত 2টো বেজে গেছিল। দেবা উঠে জঙ্গলের দিকে চলে গেল। দেবার পেছনে অঘরী আর রিয়াও জঙ্গলে চলে গেল। দেবা জঙ্গলে একটা বট গাছের সামনে দাঁড়িয়ে পড়ে, আর দেবার শরীর থেকে ডাইনি বাইরে বেরিয়ে আসে, আর দেবা ওখানেই পড়ে যায়। এটা তো ডাকিনী ডাইনি। ডাকিনী ডাইনি যখন বাইরে এলো, অঘরী দেবার মাথায় ছাই লাগিয়ে দিল, আর হাতে একটা লাল সুতো বেঁধে দিল, আর দেবার আশেপাশে ছাই দিয়ে একটা ঘেরা তৈরি করে নিল। ডাকিনী ডাইনি গাছ থেকে বাইরে বেরিয়ে চিৎকার করতে লাগলো। অঘরী, আমাকে দেবার শরীরে যেতে দে। না, তুই দেবাকে ছেড়ে দে। না, ছাড়বো না আমি দেবাকে, আর তোকেও মেরে ফেলবো। তুই আমাকে স্পর্শ করতে পারবি না, তোকে আমি পুড়িয়ে ভস্ম করে দেব। ডাকিনী ডাইনি রিয়ার শরীরে ঢুকে পড়ে। দেবের জ্ঞান ফিরে যায়। রিয়া! আমাকে ভস্ম করলে আমার সাথে ও মরে যাবে। রিয়ার চুল খুলে যায়, আর ও উল্টো ভাবে গাছে ঝুলে পড়ে। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। ওম হিম ক্রিম চামুন্ডায় নমঃ। রিয়ার শরীর ছেড়ে দে, না হলে এই গাছটাকেই পুড়িয়ে দেব। না না, তুই এরকম কিচ্ছু করবি না অঘরী। আমি এটাই করব। ভোলেনাথের এথাই ইচ্ছে, তোকে রিয়ার শরীর ছাড়তেই হবে। রিয়াকে ছেড়ে দে আর নিজের কাছে ফিরে যা। ঠিক আছে ঠিক আছে,
আমি চলে যাচ্ছি। ডাকিনী ডাইনি রিয়ার শরীর ছেড়ে বট গাছের ভেতরে ঢুকে পড়ে। অঘরি, আজ তো তুই একে বাঁচিয়ে নিলি, কিন্তু আমি দেবাকে ছাড়বো না। অঘরি রেগে গিয়ে গাছের দিকে তাকালো, আর তারপর সে নিজের শক্তি দিয়ে বট গাছটায় আগুন লাগিয়ে দিল। গাছ পুড়ে যাওয়ার কারণে ডাইনি আর পেত্তিদের চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া গেল। দেবা, এইসব তুমি নিজে করেছিলে না? সেদিন তুমি ওই কালো জাদুঘরের কাছে যেতে, আর না এই ডাইনি তোমার পেছনে লাগতো। মানুষ নিজের লোভ আর স্বার্থের জন্য কালো জাদুর ব্যবহার তো করে নেয়, কিন্তু সেই কালো জাদু তার নষ্টের কারণ হয়ে যায়। এখনো সময় আছে, শুধরে যাও। এইবারে আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি, প্রত্যেকবার আসবো না। ঘরে যাও, আর যা কিছু তোমাদের কাছে আছে সেটা নিয়েই খুশি থাকো। বেশি টাকার লোভ করো না। কি হবে যদি আমি আপনাকে বলি যে একটা বিয়ে চলাকালীন সমস্ত বরযাত্রী একসাথে উধাও হয়ে গেছে? বিশ্বাস করবেন আপনি? আজকের আমাদের এই গল্পটা কিছুটা এরই ওপর আধারিত। আসুন দেখি তাহলে। 27 ডিসেম্বর 2019-এর এই তারিখ, যখন পার্থের বিয়ে হবে ঠিক হয়েছিল। সব ব্যবস্থা ভালোভাবে হচ্ছিল। বিয়ের রাতে সানাই আর বাজনার সাথে বরযাত্রী কনের বাড়িতে এসে পৌঁছল। মণ্ডপটা কোনো মহারাজাদের বিয়ের মতো সাজানো হয়েছিল। সবাই খুব আনন্দে ছিল। 7 পা ঘোরার জন্য পার্থ তৈরি ছিল, আর সেই সময় ওর স্ত্রী মঞ্জুলিকাও হালকা পায়ের সাথে একটু লজ্জা ভাব নিয়ে মণ্ডপে এসে পৌঁছয়। আর আজ তো তোমাকে দেখতে বেশি সুন্দরই মনে হচ্ছে। কি ব্যাপার? মঞ্জুলিকা কোনো উত্তর দিল না, শুধু হালকা মুচকি হাসল আর মণ্ডপে এসে প্রবেশ করল। এরপরে বিয়ের নিয়মবিধি শুরু করা হলো। 7 পাক হলো, আর সব নিয়মের সাথে পার্থ আর তার স্ত্রী মঞ্জুলিকার বিয়ে সম্পন্ন হলো। তখনই হঠাৎ করে পুরো ওয়েডিং হলসের লাইটস একসাথে চলে যায়, আর সব দিকে ঘন কুয়াশা ছেয়ে যায়। সব বরযাত্রীরা চিৎকার করতে শুরু করলো, আর এরই মধ্যে পার্থ মঞ্জুলিকাকে বলল, মঞ্জুলিকা, তুমি ঠিক আছো? কি জানি এই লাইটস কি করে চলে গেল। কিন্তু মঞ্জুলিকার দিক থেকে ও কোনো উত্তর পেল না। যাই হোক, ওই ব্যাপারটা অ্যাভয়েড করে তক্ষুনি বাইরে দাঁড়ানো ইলেকট্রিশিয়ানকে কল করে দেয়। আরে সূর্য, আরে এখানে হঠাৎ লাইট কি করে চলে গেল? এরকম অবহেলা তোমরা কি করে করতে পারো? আরে কি সাহেব, আপনিও কি ধরনেরই আর কি করছেন? আমি তো ওয়েডিং হলের এক্সিটেই দাঁড়িয়ে আছি। আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি যে লাইটস তো আছে। হ্যাঁ, এরকম কি করে হতে পারে? তখনই হঠাৎ লাইটস আবার চলে আসে, আর ফোনটাও কাট হয়ে যায়। পুরো ওয়েডিং হল আবার চকচক করে উঠল। কিন্তু যখন সূর্য ভালো করে চারিদিক চোখ চালিয়ে দেখল, তখন ও একেবারে অবাক হয়ে রয়ে যায়। পুরো ওয়েডিং হল খালি ছিল, সব বরযাত্রী উধাও ছিল। আরে এত লোকজন কোথায় উধাও হয়ে গেল? তখনই পার্থ ওর পেছন থেকে ঘুঙুর বাজার আওয়াজ শুনতে পায়। যখন ও পেছনে মুড়ে দেখে, তখন দেখে যে ওর স্ত্রী রূপী মঞ্জুলিকা মাথায় ঘোমটা দিয়ে ওর কাছে আসছিল। মঞ্জুলিকা, কি জানি এসব লোকগুলো কোথায় চলে গেল? চলো আগে গিয়ে এদেরকে খুঁজি। পার্থ এইটুকু বলেছিল, কিন্তু মঞ্জুলিকা এর উত্তরে কিছুই রিয়্যাক্ট করলো না, আর চুপচাপ দাঁড়িয়ে রইল। পার্থ ওর কাছে গেল আর ওকে ধাক্কা দিতে লাগলো, কিন্তু তখনও মঞ্জুলিকা কোনো টুঁটা করল না। আর পরের মুহূর্তে ও চুপচাপ একদিকে যেতে লাগলো। মঞ্জুলিকা,
এটা তোমার কেমন বিহেভিয়ার? কোথায় যাচ্ছ তুমি? মঞ্জুলিকা এইবারেও কোনো উত্তর দিল না, আর আস্তে আস্তে একদিকে যেতে লাগলো। পার্থ ওর পেছনে যেতে লাগলো, আর কিছুক্ষণ পরে মঞ্জুলিকা নিজের রুমে চলে গেল, আর ও ইশারায় পার্থকে ভেতরে ডাকতে লাগলো। পার্থ কিছুক্ষণের জন্য ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তারপর ও ভেতরে চলে গেল, যেটা হয়তো ওর জীবনের সব থেকে বড় কিন্তু শেষ ভুল ছিল। ও ভেতরের রুমে প্রবেশ করলো, আর তখনই ও রুমের মধ্যে এক অদ্ভুত রকমের ভয়ের অনুভব করলো। তখনই পার্থ মঞ্জুলিকার ভয়েস মেসেজ পেয়ে যায়। সরি পার্থ, বৃষ্টিতে আটকে গেছি, একটু সামলে নিও। এটা শোনা মাত্রই পার্থের হুঁশ উড়ে যায়। ও এখনো নিজের সামনে মঞ্জুলিকাকে নিজের স্ত্রী রূপে উল্টো দিকে দাঁড়িয়ে দেখতে পেল, যে এখনো অবধি ফোনও নেয়নি। তাহলে এইসব কি করে হতে পারে? পার্থ একবার রুমের বাইরে গিয়ে ব্যাপারটা জানার চেষ্টা করতে লাগলো, কিন্তু এখন ওর মনে এই চিন্তা এসেই ছিল, আর রুমের দরজা একদম জোরে বন্ধ হয়ে যায়, আর তার সাথে সামনে দাঁড়িয়ে মঞ্জুলিকাও এই দিকে ঘুরে তাকায়। যখন মঞ্জুলিকা ঘুরে তাকালো, ওর মাথা থেকে ঘোমটা পড়ে গেল, আর ওর চোখ একদম কালো হয়ে গেল। ও একদম একটা ডাইনিতে পরিণত হয়ে গেছিল। ওর দাঁত জিভ থেকে বাইরে বেরিয়েছিল, আর মাথার চুল বড় হতে লাগলো। এইসব কি হচ্ছে? কে তুমি? তুমি আমার মঞ্জুলিকার ছদ্মবেশে আমার সঙ্গে এই খেলা কেন খেলছো? খুব শখ তোর, তাই না? সব মেয়েদেরকে বিয়ে করার। আমাকেও মিথ্যে বিয়ের কথা দিয়ে ঘর থেকে পালিয়ে নিয়ে গেলি, আর শেষ মুহূর্তে আমাকে ঠকিয়ে তুই পালিয়ে গেলি। তুমি তুমি স্নেহা, কিন্তু তুমি তো আত্মহত্যা। হ্যাঁ, আমি আত্মহত্যা করে নিয়েছিলাম, কারণ যে স্বপ্নটা আমার বেঁচে পুরো থাকতে পুরো হয়নি, এবার মরার পরে হবে। এখন তোকে মরতে হবে। এরপরে একটা ফাঁসের দড়ি হঠাৎ করে পার্থের গলায় লেগে যায়, আর পার্থ সোজা ওপরে থাকা ঝুমুরের সঙ্গে ঝুলে গেল, আর ছটপট করতে করতে ওর ভয়ঙ্কর মৃত্যু হয়ে যায়। সব শেষে ওর কোণে মঞ্জুলিকাও ওই রুমে এসে পৌঁছয়, কিন্তু সেও পার্থের ঝুলে থাকা দেহের থেকে বেশি আর কিচ্ছুই পেল না। ডাইনি হলো কোণে, আর ও ছল করে নিজের পুরনো হিসেব পুরো করল। মদন সরকারি চাকরি করে। অনেক বছর পর মদন চাকরি থেকে ছুটি পায়, সেই জন্য ও ঘোরার জন্য আজমগড়ে পৌঁছে যায়। মদন এই জায়গায় নতুন ছিল। কত বছর পর আজ সুযোগ পেয়েছি আমি ঘোরার। এই ছুটি তো আমি কাজে লাগাবো, খুব মজা করব। তখনই মদন সামনে টাঙানো একটা বোর্ড দেখতে পেল। মদন গ্রামের ভেতরে পা রাখল। এই গ্রাম তো খুবই খালি খালি লাগছে, কাউকে দেখতেই পাচ্ছি না এখানে। খুবই আজব ব্যাপার এটা। একটু বাতাস বইতে লাগলো। মদনের চোখে কিছু একটা পড়ে গেল। ও কোনো এক ডাইনিকে দেখতে পায়, আর তারপর সে উধাও হয়ে যায়। মদন ভয় পেয়ে যায়। কে ওখানে? কেউ আছে এখানে? তখনই মদনকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দেয়। দেখো, আমি একটা সরকারি চাকরি করি। আমার যদি কিছু হয় না, তাহলে যেই হও না কেন সমস্যায় পড়ে যাবে। আমার সামনে এসো। মদন ডাইনিকে দেখে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। ও ডান দিকে যখন যায়, তখন ডাইনি ওখানে আগে থেকে হাজির থাকে, আর যখন বাঁ দিকে যায়, তখন ডাইনি ওখানেও চলে আসে। যেখানে যেখানে মদন পালাতো, ডাইনি ওখানেই হাজির হয়ে গেল। তুই বলছিলি তাই না, সামনে আয় সামনে আয়, তাই আমি এসে গেছি।
এখন ভয় পেয়ে পালাচ্ছিস কেন? আমাকে যেতে দাও। তোকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। তুই বাইরে লেখা ওই বোর্ডটা দেখতে পাসনি নাকি? শিক্ষিত লোকেদের এখানে আসা একদম নিষেধ। তাহলে তুই কেন এলি? ক্ষমা করে দাও। তোর মতো লোকেরা আমাকে বরবাদ করে দিয়েছে। কিন্তু কিন্তু আমি তো কিছুই করিনি, আমি তো এখানে থাকিও না। তোরই মতো ছিল মুকেশ। কে মুকেশ? আমি আমার মা বাবার একমাত্র মেয়ে ছিলাম। আমার মা বাবার মৃত্যুর পরে আমি একা পড়ে গেলাম। আমার কাছে সব কিছু ছিল, বড় বাড়ি, অনেকগুলো চাকর চাকরানি, অনেক অনেক টাকা, সোনার উপর সব কিছু। শুধু একটাই অভাব ছিল, আমি অশিক্ষিত ছিলাম। রানী দেবী, আমার বাবা রাজা বাবুর সব হিসেব নিকেশ সামলাতো। ওই দুর্ঘটনায় আপনার মা আর বাবার সাথে আমার বাবারও মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি মুকেশ। আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার বাবা ছাড়া আমার আর কেউ ছিল না এই পৃথিবীতে। আমি কি করে নিজের জীবন কাটাবো? যদি আপনি আমাকে ছোটখাটো কাজ দিতে পারতেন তাহলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? তুমি এখানেই আমাদের বাড়িতে ছোটখাটো কাজ করে নিও। মুকেশ সব সময় রানীর আগে পেছনে ঘুরত, বাড়ির ছোটখাটো কাজ করতে থাকতো। একদিন রানী দেবী হিসেব নিকেশের বই নিয়ে চিন্তায় বসেছিল। তখনই মুকেশ তার কাছে এলো। রানী দেবী, আপনাকে দেখে খুব চিন্তায় মনে হচ্ছে। কিছু সমস্যা আছে নাকি? হ্যাঁ মুকেশ, আমার কাছে অনেক সম্পত্তি আছে, সব কিছু আছে, কিন্তু কিন্তু আমি অশিক্ষিত। আমার বাবা অনেক চেষ্টা করেছিল আমাকে পড়ানোর, কিন্তু আমি পড়তে পারিনি। যদি একটু আমি লেখাপড়া করে নিতাম। এখন এইসব কিছু সামলাতে পারছি না। হিসেব নিকেশ করা আমার দ্বারা সম্ভব নয় মুকেশ। ব্যাস এই ব্যাপার? রানী দেবী, আমার বাবা আপনার বাবার হিসেবের খাতা সামলাতো। আর যদি আপনি আমার উপর বিশ্বাস করে থাকেন তাহলে আমি আপনার এই কাজটা অবশ্যই করতে পারি। তুমি তো আমার সব সমস্যার সমাধান করে দিলে মুকেশ। তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। তুমি আজ থেকেই এই বইপত্রের ভার সামলে নাও। যখন থেকে আমার জীবনে মুকেশ এসেছিল, যেন আমার সব চিন্তা দূর হয়ে গেছিল। আর মুকেশ সব সময় আমার আশেপাশে ঘুরে বেড়াতো। ওকে আমার ভালো লাগতেও শুরু করেছিল। রানী দেবী, এই কিছু কাগজ আছে, আপনার আঙুলের ছাপ চাই। আমি এই কাগজ পড়ে দিই? না মুকেশ, কোনো দরকার নেই। তোমার ওপর পুরো বিশ্বাস আছে। বলো, কোথায় ছাপ লাগাতে হবে? আমি মুকেশের সব কথা মেনে নিতাম। যেখানে মুকেশ আঙুলের ছাপ লাগানোর জন্য বলতো, আমি লাগিয়ে দিতাম। আমি তো মুকেশ আর আমার বিয়ের সব স্বপ্ন দেখে ফেলেছিলাম। কিন্তু সেই দিন কিছু লোক এসেছিল। কে তোমরা? একটু থামো। এভাবে কি করে ভেতরে ঢুকে পড়ছো আমার বাড়িতে? কে তোমরা? আমরা এই বাড়িটা কিনতে এসেছি। বাড়ির মালিক আমাদেরকে ডেকেছে এখানে। কি? না তো, আমরা এই বাড়িটা বিক্রি করিনি। আর আমি এই বাড়ির মালকিন। আরে কিন্তু কাগজপত্রে তো মুকেশের নাম রয়েছে। মুকেশ সব কিছু নিজের নামে করে নিয়েছিল, আমায় ঠকিয়েছিল। আর আমি সব কিছু হারিয়ে ফেললাম। মুকেশ বাড়ি থেকে আমায় ধাক্কা মেরে বার করে দিল। আমি পুলিশের কাছে গেলাম, কোর্টেও গেলাম। প্রাসাদে থাকা আমি সড়কে চলে এলাম। আর এটা আমি সহ্য করতে পারিনি। আমি নিজের প্রাণ নিয়ে নিলাম। সেই দিন থেকে আমি ডাইনি হয়ে গেলাম, আর আমি এক এক করে সবাইকে মেরে ফেললাম। কিন্তু মুকেশ
মুকেশ আমার হাত থেকে বেঁচে গেছে। কিন্তু আমি তো মুকেশ নই, আমাকে যেতে দাও। আমি জানি তুই মুকেশ নয়, কিন্তু তারই রক্ত তুই। তোর বাপের নাম মুকেশ, তাই না? হুম, বাবার ভুলের শাস্তি আমাকে দিও না, প্লিজ। মদন ওখান থেকে পালাতে লাগলো। তখনই জোরে ঝড় চলে এলো। মদন কিছুই দেখতে পেল না। ডাইনি মদনকে হাওয়ায় তুলে নিচে ছুঁড়ে দেয়। ডাইনি মদনের মাথা ধর থেকে আলাদা করে দিল, আর ওই মাথাটা গ্রামের বাইরে টাঙানো বোর্ডে ঝুলিয়ে দিল। এই গ্রামে শিক্ষিত লোকেদের আসা নিষেধ।